বিভিন্ন রাজ্যে সামরিক মহড়ার নির্দেশ ভারতের উস্কানিমূলক পদক্ষেপ নেবে না পাকিস্তান। দুই দেশকে সংযত থাকার আহ্বান জাতিসংঘের। উত্তেজনা নিরসনে ইসলামাবাদ সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যাবেন দিল্লিতেও। শিগগিরই ভারত সফরে যাচ্ছেন পুতিন। একদিনে 4 দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজায় 54 ফিলিস্তিনিকে হত্যা, উপত্যকায় স্থায়ী নিয়ন্ত্রণের পরিকল্পনা। রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, 19 ড্রোন ভূপাতিত, বন্ধ মস্কোর সব বিমানবন্দর। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারা দিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সুজানা। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে বিভিন্ন রাজ্যে সামরিক মহড়ার নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে যুদ্ধ পরিহার করে ভারত পাকিস্তান দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এর আগে তার সঙ্গে ফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কাশ্মীর ইস্যুর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের প্রস্তাব করেন। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। ক্রমেই উত্তেজনা বাড়ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মধ্যে। এবার উত্তেজনা কমিয়ে দুই দেশকে সংযমী হওয়ার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে তিনি এ আহ্বান জানান। ভারত পাকিস্তান দুই দেশ যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে। যদি সত্যি যুদ্ধ বেঁধে যায় তাহলে ওই অঞ্চলের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। ফোনালাপে পেহেলগামে সন্ত্রাসী হামলার স্বাধীন, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের প্রস্তাব করেন শেহবাজ শরীফ। পাশাপাশি কোনো কারণ ছাড়া ভারত পাকিস্তানকে দায়ী করায় উদ্বেগও জানান তিনি। এদিকে 1971 সালের পর এবারই প্রথম ভারতের বিভিন্ন রাজ্যে সামরিক মহড়া চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধের প্রস্তুতি হিসাবে ছাত্র যুবকদেরও ট্রেনিং প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে। চরম উত্তেজনার মধ্যেই সোমবার রাতে লাইন অফ কন্ট্রোলে ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। পাকিস্তানি সৈন্যরা আগে গুলি ছোড়ে বলে বরাবরের মতো অভিযোগ ভারতীয় সৈন্যদের। এ নিয়ে টানা 12 দিন কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটল। অর্ণব প্রসাদ, আরটিভি। আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনায় এবং যুদ্ধের উত্তেজনা নিরসনে ইসলামাবাদ সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এদিকে পাকিস্তান উস্কানিমূলক পদক্ষেপ কেন নেবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। এদিকে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শিগগিরই নয়াদিল্লি সফরে যাওয়ার ঘোষণা দেন তিনি। বিস্তারিত বিনয়ামিনের রিপোর্টে। পেহেলগামের হামলা ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনা আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়েছে। সোমবার নরেন্দ্র মোদীর সঙ্গে এক ফোনালাপে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ভারতের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান তিনি। এছাড়া নরেন্দ্র মোদীর নিমন্ত্রণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন বলেও জানায় ক্রেমলিন। অন্যদিকে পাকিস্তান ও ভারতের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একদিনের এই সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকগুলোতে আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করবেন তারা। পাকিস্তান সফরের পর চলতি সপ্তাহের শেষ দিকে নয়াদিল্লি সফরের কথাও রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। সীমান্তে সামরিক মহড়া ও চলমান অস্থিরতার মধ্যে পাকিস্তান শান্ত থাকবে বলে জানান দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এছাড়া ইসলামাবাদের পক্ষ থেকে কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নেয়ার নিশ্চয়তাও দেন তিনি। এ সময় পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, পেহেলগামে যা ঘটেছে তা ভারতের পূর্ব পরিকল্পিত।
এদিকে কাশ্মীরের সালাল ও বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পে জলাধারের ধারণ ক্ষমতা বাড়াতে কাজ শুরু করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর চলমান উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। তবে এই কার্যক্রম সম্পর্কে পাকিস্তানকে কিছুই জানায়নি ভারত। বিনিয়ামিন, RTV। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান খাইবার এবং বান্নু জেলায় পৃথক সংঘর্ষে 9 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা সদস্য রয়েছেন এবং বাকি 8 জন সন্ত্রাসী বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দপ্তর। নিহত সন্ত্রাসীরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গেল 2 দিন অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে গত কয়েক বছর ধরে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। এর মধ্যে আফগানিস্তানের ভূখণ্ড থেকে প্রায় নিয়মিত সন্ত্রাসী হামলা চালাচ্ছে দেশটির নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান। একদিনে 4টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া ও লেবাননে বিমান হামলা চালায় দেশটি। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ চালিয়ে আরও অন্তত 54 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গাজা উপত্যকায় নিজেদের স্থায়ী নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করছে দেশটি। সামদানি প্রত্যয় রিপোর্ট। সোমবার মধ্যরাতে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে ইয়েমেনের রাজধানী সানার কাছাকাছি হোদেইদা বন্দর। একের পর এক ইসরায়েলি বিমানের বোমাবর্ষণে ঘটনাস্থলেই প্রাণ হারায় 9 জন, আহত হয়েছে অন্তত 50 জন। হোদেইদা ছাড়াও পৃথক বিমান হামলা চালানো হয় দেশটির কয়েকটি স্থানে। ইয়েমেনের পাশাপাশি হামলা হয়েছে লেবানন ও সিরিয়াতে। লেবাননের বেকা উপত্যকায় 6টি ইসরায়েলি বিমানের হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। এছাড়া সিরিয়ার সরঘায়া শহরেও আঘাত এনেছে ইসরায়েলি বোমা। এসব অভিযানে 30টি যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে তেল আবিব। যেসব অবকাঠামোতে হামলা হয়েছে তাদের সবগুলোই হুতি ও হিজবুল্লাহ নিয়ন্ত্রিত ছিল দাবি নেতানিয়াহু প্রশাসনের। এসব হামলার মধ্যে থেমে নেই গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের ইসরায়েলি নীল নকশা। গাজার যেসব অঞ্চল দখল করা হবে সেখান থেকে ইসরায়েলি সেনারা আর কখনো সরে আসবে না বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর আগে রোববার গাজায় হামলার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেয় তারা। সে পরিকল্পনা বাস্তবায়নে গাজার সব অঞ্চল দখল করার পায়তারা করছে ইসরায়েল। সোমবার গাজার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে 54 ফিলিস্তিনি, আহত হয়েছে শতাধিক। উপত্যকাটিতে খাদ্য, পানীয় ও চিকিৎসা সামগ্রীর সংকট এতটাই তীব্র হয়েছে 48 ঘন্টার মধ্যে না খেতে পেয়ে 1,500 ফিলিস্তিনি প্রাণ হারাতে পারে বলে আশঙ্কা করছে বিশ্বের ত্রাণ সংস্থাগুলো। সামদানি প্রত্যয়, RTV। রাশিয়ার মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ নিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়ার রাজধানী। মঙ্গলবার বিবিসি জানায়, সোমবার রাতভর মস্কোর বিভিন্ন প্রান্তে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এতে হতাহতের প্রকৃত তথ্য গণমাধ্যমে আসতে দিচ্ছে না রুশ প্রশাসন। তাদের দাবি, হামলার আগেই 19টি ড্রোন ভূপাতিত করা হয়। এ হামলার পর থেকে বন্ধ রাখা হয়েছে মস্কোর সব বিমানবন্দর। এদিকে একই দিনে ইউক্রেনের পৃথক আরেক হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় 2 জন নিহতের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এই হামলাগুলোর পর সম্ভাব্য রুশ আক্রমণ প্রতিহত করতে সীমান্তে সৈন্য বৃদ্ধি করেছে ইউক্রেন। সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা ও মাদক চোরাচালান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে এবছরের পুরস্কার জিতল সংস্থাটি। সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করে পুরস্কারদাতা প্রতিষ্ঠান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এদিকে এবারের পুলিৎজারে বিশ্বকে তাক লাগিয়ে মন্তব্য প্রতিবেদন বিভাগে পুরস্কার জিতল ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা। সামদানি প্রত্যয় রিপোর্ট।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাদক, তার সঙ্গে বিভিন্ন দেশের সরকারি এজেন্সির যোগসূত্র ও মাদক অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এবছর সাংবাদিকতার নোবেল হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কারে ভূষিত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুরস্কারদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সোমবার তাদের ওয়েবসাইটে বিজয়ীদের তালিকা প্রকাশ করে। এবছর 15টি ক্যাটাগরিতে দেয়া হয়েছে পুরস্কার। Welcome to the announcement of the finalists and winners of the 2025 Pulitzer Prizes. গেল বছরের জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার খবর সবার আগে প্রচার করার কৃতিত্ব হিসেবে ব্রেকিং নিউজ শাখায় পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিৎজার পেয়েছে ম্যাগাজিন প্রো রিপাবলিকা। Sowed the seeds of its own failure. আফ্রিকার দেশ সুদানের সংঘাত নিয়ে সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক প্রতিবেদন শাখায় পুলিৎজার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন করে জাতীয় সংবাদ শাখায় পুলিৎজার গেছে ওয়াল স্ট্রিট জার্নালের ঝুলিতে, including his turn to conservative politics. বিশ্লেষণমূলক প্রতিবেদন শাখায় এবছর পুলিৎজার পেয়েছে নিউ ইয়র্ক টাইমসের আজম আহমেদ, ক্রিস্টিনা গোল্ডবাম ও ম্যাথুই আইকিন্স। ফিচার লিখে পুলিৎজার পেয়েছেন মার্কিন সাময়িকী এস্কোয়ারের মার্ক ওয়ারেন। For a sensitive portrait of a Baptist pastor. এদিকে পুলিৎজার অর্জন করেছেন ফিলিস্তিনি কবি মোসাব আবু তহা। মন্তব্য প্রতিবেদন বিভাগে মার্কিন ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কারে প্রকাশিত তার লেখা নিবন্ধগুলোর জন্য এই পুরস্কার পেলেন তিনি। Abu Toha, contributor, The New Yorker. কঠোর ভাষায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ করায় 2023 সালে আবু তহাকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। পরে তাকে মিশরে মুক্তি দেয়া হয়। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। যুক্তরাষ্ট্রে এসে দ্য নিউ ইয়র্কারে সেই তিক্ত ও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখতে শুরু করেন। আমি সম্পাদকীয় বিভাগে পুলিৎজার পেয়েছি। এ অর্জন এক আশার আলো। এ থেকে জন্ম হোক এমন এক গল্প যা বলা হবে বারবার প্রজন্মের পর প্রজন্ম ধরে। 1917 সালে শুরু হওয়া পুলিৎজার পুরস্কার বর্তমানে বিশ্বের সাংবাদিকতার জগতে সবচেয়ে বড় পুরস্কার। সাংবাদিকতা ছাড়াও প্রতি বছর বিশ্বজুড়ে সাহিত্য, নাটক ও সঙ্গীতের বিশেষ অবদানের জন্য পুলিৎজার দেয়া হয়। সামদানি প্রত্যয়, আর টিভি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।